আবারও সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে হাদিস ফাউন্ডেশন আয়োজিত এই চমৎকার প্রশিক্ষণ সেশনে সম্মানিত শিক্ষক মণ্ডলী যারা উপস্থিত আছেন, সম্মানিত আয়োজক মণ্ডলী যারা এখানে উপস্থিত আছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আমাদের শিক্ষকতায় খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, যার মধ্যে থেকে একটি আজকে আমরা আলোচনা করতে চলেছি। আলোচক হিসেবে আমাকে নির্বাচন করায় আমি আয়োজক মণ্ডলী যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আমাকে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছেন। তো আমি প্রথমেই আমার পরিচয় দেই। আমার নাম মোহাম্মদ শামসুদ্দোহা। আমি বর্তমানে জাপান ইন্টারন্যাশনাল ড্রিম স্কুল অ্যান্ড কলেজ গাজীপুরে একটি প্রতিষ্ঠানে ভাইস প্রিন্সিপাল হিসেবে কাজ করছি। প্রায় 14 বছর যাবৎ শিক্ষকতার বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছি। দীর্ঘদিন শিক্ষকতা পেশায় আছি, যেহেতু শিক্ষক হিসেবে কাজ করছি এবং বিদ্যালয় পরিচালনার সাথে সম্পৃক্ত। এবং আমাদের এই প্রতিষ্ঠানটি যেহেতু জাপানি ব্যবস্থাপনায় পরিচালিত, আমাদের প্রিন্সিপাল উনি বিদেশি জাপানি, সেই সুবাদে দেশে বিদেশে বিভিন্ন ট্রেনিংয়ের সুযোগ হয়েছে এই প্রতিষ্ঠানের সুবাদে। তো ব্যক্তিগত আমার যে অর্জন বা ব্যক্তিগত আমার যে অভিজ্ঞতা, আজকের যে সেশনটা আমরা একসাথে কাটাবো, সেই সেশনের মাধ্যমে আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতা বিনিময় করব। যেহেতু আমার প্রতিষ্ঠানে প্রায় 70-80 জন শিক্ষক আছেন, তাদের সাথে আমার নিয়মিত কথাবার্তা হয়। আমি জানি যে ক্লাসরুমের যে চ্যালেঞ্জগুলো কী, সেই চ্যালেঞ্জগুলো মনে হয় আপনাদের সাথে মিলে যাবে। যদিও আমি শুনেছি আপনাদের অধিকাংশই প্রাইমারিতে ক্লাস নেন, আপনাদের প্রাইমারিতে ক্লাসের সংখ্যা বেশি। আমি আজকে যে আলোচনার আয়োজন করেছেন, আমি এই টপিকটা সাজিয়েছি বিশেষ করে প্রাইমারিতে যারা ক্লাস নেন তাদের সমস্যাগুলোকে সামনে রেখে। তো শুরুতেই আমি শ্রেণী ব্যবস্থাপনা নিয়ে আলোচনা চলে যাই সরাসরি। আমি শ্রেণী ব্যবস্থাপনা বলতে কি বোঝায় সে বিষয়টি খুব সংক্ষেপে বলছি। শ্রেণী ব্যবস্থাপনা হলো আসলে শিক্ষার্থীদের শৃঙ্খলা, কার্যক্রম এবং শেখার পরিবেশ নিয়ন্ত্রণ এবং সুসংহত রাখার জন্য শিক্ষক এবং শিক্ষার্থীদের দ্বারা গৃহীত পদক্ষেপ। প্রথমে একটু কঠিন করে কথাটা বললাম, এরপর সহজ করে বলবো। আপনারা একটু কল্পনার চোখে দেখেন, আপনারা নিজেদের ক্লাসরুম কি দেখতে পাচ্ছেন কল্পনায়? আমরা যখন একটা ক্লাস নেওয়ার জন্য শ্রেণীকক্ষে প্রবেশ করি, আপনারা একটা ক্লাসরুম দেখতে পান। সেই ক্লাসরুমে কি থাকে? আমি সবাইকে একটু প্রশ্ন করছি, আমরা যেহেতু আজকে আলোচনার মতো হবে, আমি শুধু বলবো আপনি শুনবেন এমন নয়। আমি মাঝে মাঝে কোশ্চেন করবো, আপনারা অ্যান্সার করবেন। ভুল হলে আমি ডাবল ধন্যবাদ জানাবো, দ্বিগুণ ধন্যবাদ পাবেন। ঠিক হলে সিঙ্গেল। প্রথম প্রশ্ন, ধরেন আপনি ক্লাসরুমে প্রবেশ করলেন, অনেক কিছুই তো দেখতে পান ক্লাসরুমের মধ্যে। সবচেয়ে দামি জিনিস কি? কেউ একজন বলেন। হোয়াইট বোর্ড অথবা ব্ল্যাক বোর্ড। ভাই বলেছেন হোয়াইট বোর্ড অথবা শিক্ষা উপকরণ, ছাত্রছাত্রী। আর কোনো অপিনিয়ন আছে আপনাদের? আমি বলেছি সবচেয়ে দামি জিনিস আমার ক্লাসের মধ্যে কি? পরিবেশ। আপনারা সবাই ঠিকই বলেছেন, সবই মূল্যবান, মূল্যহীন কিছু নেই। কিন্তু সবচেয়ে দামি জিনিস, আপনারা আমার সাথে একমত হবেন কি না, সেটা হলো শিক্ষার্থী। ধরেন শিক্ষার্থী ক্লাসে নাই, সব উপকরণ আছে, তাহলে কি সেটাকে শ্রেণীকক্ষ বলা যাবে? কোন উপকরণ বা কোন কন্টেন্ট না থাকলে সেটাকে শ্রেণী বলা যায় না? স্টুডেন্ট আছে, এরপরে বাকি সমস্ত কিছু আমার প্রয়োজন। আপনারা সবাই আমার সাথে একমত? শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা শ্রেণী ব্যবস্থাপনার একটা ক্ষুদ্রতম অংশ, কিন্তু শ্রেণী ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওই শিক্ষার্থীর প্রতি আমাদের যে ব্যবস্থাপনার যে ধরনগুলো হবে, যে ব্যবস্থাগুলো হবে, সেটা। তো আমি আবারও সংজ্ঞাটা আপনাদের, কঠিন সংজ্ঞাটা সহজ করে বলি। বলছে কি, শ্রেণী ব্যবস্থাপনা হলো শিক্ষার্থীদের শৃঙ্খলা কার্যক্রম। তো প্রথম কাজটা কি? শৃঙ্খলা কার্যক্রম। ধরেন একটা ক্লাসরুম, আপনারা কি সুন্দর সুশৃঙ্খল বসে আছেন। কল্পনা করেন যদি এমনটা হতো, ওই যে পিছনের দুই ভাই ঝগড়া করছে, সামনের এক ভাই উনি খাতায় আঁকিবুকি করছেন, এখানে দুইজন মারপিট করছে,
আরেকজন বোর্ডের দিকে তাকিয়ে আছে, আর আমি শিক্ষক এখানে ক্লাস নিচ্ছি। এই শৃঙ্খলা যদি না থাকে তাহলে কি শ্রেণীকক্ষের যে ব্যবস্থাপনা এটা করা সম্ভব হবে? আপনারা সুন্দর করে আমার দিকে তাকিয়ে আছেন জন্যই তো আমি কথা বলতে পারছি। তার মানে বলছি কি, শ্রেণী ব্যবস্থাপনা হলো শিক্ষার্থীদের শৃঙ্খলা কার্যক্রম, শেখার পরিবেশ নিয়ন্ত্রণ এবং সুসংহত রাখার জন্য। অর্থাৎ এই যে শৃঙ্খলা, এই যে কার্যক্রম, আমরা যে অ্যাক্টিভিটিগুলো বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করি সেটা, এবং শেখার পরিবেশ নিয়ন্ত্রণ করা এবং সুসংহত রাখা, শুধুমাত্র আমরা স্টার্ট করলাম না, এটাকে আমরা বজায় রাখব। পাশাপাশি শিক্ষক এবং শিক্ষার্থী দ্বারা গৃহীত পদক্ষেপ। শুনে মনে হতে পারে যে শ্রেণীকক্ষের ব্যবস্থাপনার দায়িত্ব শুধু শিক্ষকের, ব্যাপারটা কি এমন? নাকি শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের ভূমিকা আছে? উভয়ের ভূমিকা আছে না? সুতরাং আমাদের উভয়কেই এই যে কথাগুলো বললাম, শৃঙ্খলা, বিভিন্ন রকম কার্যক্রম, এই পুরো কার্যক্রমকে পরিচালনা করার যে পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা, সেটাকে আমরা বলতে পারি শ্রেণী ব্যবস্থাপনা। বুঝতে পেরেছেন? আরও সহজ করে বলি, এখানে শ্রেণী ব্যবস্থাপনার মধ্যে আমাদের যদি ভাগ করি তাহলে দুই ধরনের বিষয়কে ব্যবস্থাপনা করতে হয়। এক নম্বর হলো মানব সম্পদ ব্যবস্থাপনা। মানব সম্পদ বলতে আমি বোঝাচ্ছি আমাদের শিক্ষার্থী এবং শিক্ষক উভয়েরই ব্যবস্থাপনা আমাদের প্রয়োজন। শিক্ষক যখন ক্লাসে ঢোকেন, শিক্ষার্থীদেরকে পাচ্ছেন, এই যে শিক্ষার্থী, তাদের ব্যবস্থাপনাও কিন্তু শ্রেণী ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের একটি। আমার সাথে কি সবাই একমত? আমি আপনাদের সবাইকে সুযোগ দিচ্ছি, যদি দ্বিমত থাকে সঙ্গে সঙ্গে বলবেন, কোনো অসুবিধা নাই। দ্বিতীয় আরেকটি বিষয় হলো আমাদের ভৌত সম্পদ ব্যবস্থাপনা। এরপরে ক্লাসরুমের যত উপকরণ, চেয়ার, টেবিল, মার্কার, ডাস্টার, হোয়াইট বোর্ড, আপনার নোটিশ বোর্ড, শিক্ষার্থীদের যত শিক্ষা উপকরণ, বই খাতা থেকে শুরু করে সব কিছু, জানালা, দরজা, ক্লাসরুম, সব কিছু, এগুলো হবে কি ভৌত সম্পদ। তার মানে সম্পদ আমাদের ক্লাসে কয়টা? দুইটা। কি সম্পদ? একটা হলো মানব সম্পদ, আরেকটা কি ভৌত সম্পদ। এখন একজন সফল শিক্ষক, একজন ভালো শিক্ষক এই দুটা বিষয়ের প্রতি নজর দেন। আমার বিশ্বাস আপনারা সবাই ভালো শিক্ষক। আমি নিজেও যেহেতু প্রায় বললাম 14 বছর যাবৎ শিক্ষকতার সাথে জড়িত, আমি দেখেছি যে শ্রেণীতে ঢোকার পর মানব সম্পদ এটা আমার ফার্স্ট প্রায়োরিটি, কিন্তু ভৌত সম্পদ যা কিছু আছে সেটাও কিন্তু আমার শ্রেণী ব্যবস্থাপনার একটা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। এই দুইটাকেই আমার প্রায়োরিটি দিতে হবে। প্রথম কথা যদি বলি, ক্লাসে ঢুকেই আমি যদি দেখি আমার শিক্ষার্থীরা শৃঙ্খলাবদ্ধ নয়, আমার শিক্ষার্থী একটা মন খারাপ করে বসে আছে, আমার শিক্ষার্থীরা আমার দিকে তাকিয়ে নেই, অন্য কিছু করছে, তখন কি আমার তাদের সাথে কাজ করতে ইচ্ছে করবে? সেই ক্লাস থেকে কি আমার আউটপুট আসবে? অথবা যদি এমনটা হয় যে আমার ক্লাসরুমটা এমন জায়গায়, পাশ দিয়ে অনেক গাড়ি ঘোড়ার শব্দ হচ্ছে, বা আমি গাছতলায় গিয়ে পড়াতে বসেছি, সেখানে অনেক বিশৃঙ্খলা হচ্ছে, অথবা একটা গাড়ি নষ্ট হয়ে আছে, ওখানে ভটভট শব্দ হচ্ছে, অথবা এমন জায়গায় আমার শ্রেণী ব্যবস্থাপনা করতে হচ্ছে, খুবই বিশৃঙ্খলা, অথবা এমন একটা জায়গায় আমি ক্লাস নিচ্ছি, বৃষ্টি হচ্ছে, আমার পানি পড়ছে, বা ধুলা বালি দিয়ে চারিদিকে আচ্ছন্ন, এমন একটা পরিবেশে কি ক্লাস নিলে সেটা এফেক্টিভ হবে? তাহলে আমার দুইটা ব্যবস্থাপনাই জরুরি। একজন ভালো শিক্ষক ক্লাসে ঢুকেই দেখেন সবাই ঠিক আছে কিনা স্টুডেন্ট, দ্বিতীয় কথা দেখেন যে সব কিছু পরিপাটি আছে কিনা। সেই সব কিছুর মধ্যে বলতে পারেন আপনার চেয়ার, ডেস্ক থেকে শুরু করে আপনার হোয়াইট বোর্ড, মার্কার থেকে শুরু করে পুরো ক্লাসের পরিবেশ, এই পুরো কার্যক্রম যদি ঠিক থাকে তাহলে বোঝা যায় যে আমাদের শ্রেণী কার্যক্রম ঠিকমতো পরিচালিত হবে। এটা পূর্ব শর্ত। এখন আরেকটা বিষয় আমি একটু বলবো যে শ্রেণী ব্যবস্থাপনার গুরুত্ব এবং প্রয়োজনীয়তাটা কি। আপনারা কি সবাই আমার সাথে একমত হবেন যে এই যে শ্রেণী ব্যবস্থাপনা শব্দটা আমরা আলোচনা করছি, এটা কি শিক্ষকতার ক্ষেত্রে প্রয়োজনীয় কোনো বিষয়? সবাই কি একমত? এটা কেন প্রয়োজন? কেউ কি একজন বলবেন প্রধান কারণ কি? কেন আমার শ্রেণী ব্যবস্থাপনা নিয়ে আলাদাভাবে চিন্তা করতে হবে? কেউ কি কখনো ভেবেছেন? জি স্যার, জি, খুব চমৎকার বলেছেন। উনি যেমন একটা কথা বলেছেন যে আমার তো যেটা উদ্দেশ্য নিয়ে যাচ্ছি সেটা বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা যদি সহজে বলি যে প্রধান উদ্দেশ্য কি, প্রধান উদ্দেশ্য আমরা বলতে পারি যে আমাদের শ্রেণী ব্যবস্থাপনা খুবই জরুরি, কারণ শিক্ষার
উদ্দেশ্য বাস্তবায়ন করতে গেলে আমাকে তো ঠিকমতো সেটার ব্যবস্থাপনা করতে হবে। তো শিক্ষার উদ্দেশ্য বাস্তবায়ন করতে গেলে আমার পরিকল্পিতভাবে এগোনো দরকার। এটা কি সবাই আপনার একমত? যেমন আমরা কৃষিকাজ করি, আপনার কৃষিকাজ সম্পর্কে জানেন, একটা মাঠ প্রয়োজন হয়, ভালো বীজের প্রয়োজন হয়, সেটাকে আমরা ঠিকমতো কী করি, মাঠটাকে আমরা আগে প্রস্তুত করি, তারপর সেখানে বীজ বপন হয়, এরপরে কি হয়, আগাছা পরিষ্কার করতে হয়, একটার পরে একটা ধাপ আছে না? ধরেন কেউ একজন যদি জমিতে এগুলো রোপণ করার পরে ধাপ পরিপূর্ণভাবে সেটা মেনে চললো না, তাহলে কি সে ভালো ফসল পাবে? তাহলে আমাদের তো কাজ তো এই কৃষকের মতো। আমি শ্রেণীতে যাচ্ছি কিছু একটা আদায় করার জন্য, সেটা কি, আমি যে শিক্ষার্থীদেরকে দেব সেটা আমি আদায় করব, এই জন্যই তো আমরা শ্রেণীতে যাচ্ছি। তো সেটা করতে গেলে আমাকে অবশ্যই শ্রেণী ব্যবস্থাপনার দিকে গুরুত্ব দিতে হবে। দ্বিতীয় আরেকটা বিষয় কি, আমাদের শিক্ষণের পরিবেশের উন্নতি। তো আমি যে শেখার যে পরিবেশ, আমি যে শেখাবো, সেই শেখার পরিবেশটাকে যদি আমি আরও ডেভেলপ করতে চাই, উন্নত করতে চাই, উন্নতির কি কোনো শেষ আছে? আমি তো প্রতিনিয়ত শিখে যাচ্ছি, আপনারাও শিখছেন, আমরা সবাই মিলে শিখছি। তো এই শেখার কিন্তু শেষ নাই, উন্নয়নের কোনো শেষ নাই। সুতরাং আমার শিক্ষণের পরিবেশকে আমার যদি উন্নত করতে হয়, তাহলে আমাদের শ্রেণী ব্যবস্থাপনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাগবে। তৃতীয় আরেকটি বিষয় হলো শিক্ষার্থীদের মনোযোগ এবং সম্পৃক্ততা বৃদ্ধি। আমাদের শিক্ষার্থীরা যে আমাদের কাছ থেকে শিখবে, সেটার জন্য মনোযোগের প্রয়োজন আছে না? যেমন আমি কথা বলছি, আপনারা শুনছেন, যদি আপনাদের মনোযোগ অন্যদিকে চলে যায়, তাহলে আমাদের যে উদ্দেশ্যে এখানে একত্রিত হয় সেটা কি বাস্তবায়ন করা সম্ভব হবে? সুতরাং শ্রেণীর পরিবেশ, আমি যখন এখানে ক্লাস নিচ্ছি, আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রত্যেকে আই কন্ট্যাক্ট, আমি বুঝতে পারছি আপনাদের মনোযোগ আছে কি নাই। এখন কোন কোন বিষয় টেকনিক অ্যাপ্লাই করলে শিক্ষার্থীরা আমার কথা শুনবে, আমি আপনাদের অপিনিয়ন পড়েছি, ওখানে কোনো একজন শিক্ষক লিখেছেন যে কিছুক্ষণ পরেই শিক্ষার্থীদের মনোযোগ আর আগের মতো থাকে না, লিখেছেন না একজন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষার্থীদের মনোযোগ আমাদের আটকে রাখতে হবে। এই মনোযোগ বিষয়টা হলো আগ্রহের সাথে সম্পৃক্ততা। শিক্ষার্থীরা ওদের হাতে যদি মোবাইল ফোন ছেড়ে দেন, ওরা বিভিন্ন রকমের এন্টারটেইনিং কার্টুন বা এরকম বিনোদনমূলক কিছু জিনিস দেখে না? দেখেছেন? আপনাদের কারো সন্তান আছে? বাড়িতে সন্তান আছে কার কার? ছেলে মেয়ে হয়েছে এরকম কতজন আছে? তো আসলে অনেকেরই আছেন, আপনারা দেখেছেন, আমারও যেহেতু 2 বাচ্চা, তো আমি দেখেছি যে আমার যে বাচ্চাটা বড়, সে তো উপরের দিকে ক্লাসে পড়ে, আর নিচের ছোটোর যে বাচ্চাটা, সে এখনও স্কুলে যাওয়ার বয়স হয়েছে। আমি দেখেছি উভয়ই মোবাইল যদি আপনি ছেড়ে দেন, দেখো না বা স্টপ করো, এটা বলার আগ পর্যন্ত দেখতেই থাকে, এরকম না? কখনো ছেড়ে দিয়ে দেখেছেন? কেউ কি বলে অনেক দেখেছি আর দেখতে ভালো লাগছে না, এরকম কখনো শুনেছেন? তাহলে এই যে মনোযোগ, খুব মনোযোগ দিয়ে দেখছে, এটার কারণটা কি বলেন তো? কারণ ওই বিষয়ের প্রতি তার আগ্রহ। এখন আমাদের ক্লাসে 20 মিনিট পরে কেন আগ্রহ হারাচ্ছে? কারণ তার মনোযোগ নেই। মনোযোগ নেই কেন? কারণ ওই বিষয়ের প্রতি তার আগ্রহ নেই। যেমন আজকে আমাদের যে আলোচনা হচ্ছে শ্রেণী ব্যবস্থাপনা, এটার যদি গুরুত্ব আপনাদের কাছে না থাকতো, যে আমার জীবনে এটার কোনো গুরুত্ব নেই, তাহলে কি আমার কথা আপনারা শুনতেন?